সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। সজারু আর শেয়াল এ দুটি প্রাগৈতিহাসিক প্রাণী দুটি কালের বিবর্তনের অনেক চড়াই উৎরাই পার হয়ে টিকে আছে। কিন্তু মজার ব্যাপার হলো নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে তারা টিকে আছে দুইটি সম্পূর্ণ বিপরীত কারণে। শেয়াল সকল আক্রমণকারী জন্তুর হাত থেকে বেঁচে থাকে অনেকগুলো চাতুরতা অবলম্বন করে। অন্যদিকে সজারু বেঁচে থাকে একটি মাত্র বুদ্ধির জোরে। তা হলো বিপদের মুখে পড়লে সে তার কাঁটা ভরা শরীর গোল বলের মতো গুটিয়ে নিয়ে কুণ্ডলি পাকিয়ে নেয় এবং তার ভিতর সে আশ্রয় নেয়। এই একটি মাত্র প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে সজারুর কোনো জুড়ি নেই। গ্রিক পোয়েট আর্কিওলোকাস তার একটি নীতি গল্প দ্য ফক্স নোজ মেনি থিংস বাট দ্য হেজহগ নোজ ওয়ান বিগ থিং, অর্থাৎ শেয়াল অনেক কৌশল জানে কিন্তু সজারু মাত্র একটি বড় কৌশল জানে। গ্রিক পোয়েট আর্কিওলোকাসের এই নীতি গল্পের উপর ভিত্তি করে 1951 সালে ইসাই বার্লিন তার লেখা দ্য হেজহগ অ্যান্ড দ্য ফক্স নামের নীতিগল্পটি প্রকাশ করেন। সে নীতিগল্পে বর্ণনা করা হয়েছে যে অত্যাধিক চতুর শেয়াল সজারুকে আক্রমণ করার জন্য তার অসংখ্য কৌশল প্রয়োগ করতে সক্ষম। শেয়ালটি প্রতিদিন খুব সন্তর্পণে সজারুর গর্তের কাছাকাছি গিয়ে ওত পেতে বসে থাকে। তীক্ষ্ণ বুদ্ধি আর দ্রুত গতিসম্পন্ন শেয়াল গর্ত থেকে সজারু বেরোলেই তার উপর ঝাঁপিয়ে পড়ে নিশ্চিতভাবে তাকে ধরতে সক্ষম হবে বলে তার মনে হয়। অন্যদিকে সজারু ধীর গতির বুকে হাঁটা একটা প্রাণী। তাকে প্রতিদিন তার বাসস্থান মেরামত আর খাদ্যের সন্ধানে গর্ত থেকে বের হয়ে বাইরে যেতে হয়। ধূর্ত শেয়াল ওত পেতে সজারুর সে রাস্তায় অপেক্ষা করতে থাকে। বুকে হেঁটে হেঁটে সজারুকে আসতে দেখে শেয়াল ভাবে এইবার তাকে আমি নাগালে পাব। শেয়াল বিদ্যুৎ গতিতে সজারুর উপর লাফিয়ে পড়ে, কিন্তু বিপদ টের পেয়ে চোখের পলকে সজারু নিজেকে গুটিয়ে কুণ্ডলি পাকিয়ে ধারালো কাটার তৈরি বলের আকার সে ধারণ করে। সজারুর এই প্রতিরক্ষামূলক ব্যবস্থার সামনে শেয়াল অসহায় হয়ে ফিরে ফিরে আসে। প্রতিদিন এমনটিই চলতে থাকে আর নানা কৌশল জানা চতুর শেয়াল ক্লান্ত হয়ে ফেরত আসে। সে নীতিগল্পটি গুগল থেকে নেওয়া একটা ভিডিও ক্লিপের মাধ্যমে আমি স্ক্রিনে দেখাচ্ছি। সজারুকে ধরার জন্য ধূর্ত শেয়াল কত না কৌশল অবলম্বন করে, যেমন চুপি চুপি লুকিয়ে লুকিয়ে সজারুর কাছে যাওয়ার চেষ্টা, তারপর সজারুর উপর দ্রুত গতিতে ঝাঁপিয়ে পড়া ইত্যাদি নানা ধরনের ফন্দি ব্যবহার করে থাকে। কিন্তু প্রতিবারই সজারুর একটি কৌশলের কাছে শেয়াল পরাহত হয়ে তার তীক্ষ্ণ কাটার গুতোয় নাকে মুখে আঘাতপ্রাপ্ত হয়ে বিফল হয়ে ফিরে আসে। ভিডিও ক্লিপে অনেক ধরনের কৌশল প্রয়োগকারী শেয়াল আর কাটার কুণ্ডলি পাকানো একটি মাত্র কৌশল জানা সজারুকে তা প্রয়োগ করে নিজেকে রক্ষা করার একটা দৃশ্য আপনারা দেখলেন। সজারু নিজেকে বাঁচানোর সরল একটি মাত্র কৌশল জানে এবং তা প্রয়োগ করতে তার জুড়ি নেই, কিন্তু শেয়াল তা না বুঝে বারবার তার অসংখ্য কৌশল প্রয়োগ করতেই থাকে এবং সে ব্যর্থ হয়। গ্রিক কবি আর্কিওলোকাসের লেখা থেকেই হেজহগ কনসেপ্টের উৎপত্তি। পরবর্তীকালে বিজনেস রিসার্চার অ্যান্ড কনসালটেন্ট জিম কলিন্স হেজহগ কনসেপ্টকে ব্যবসার ক্ষেত্রে উপমা হিসাবে বর্ণনা করে বলেন যে আপনার শক্তির সামর্থ্যকে ভাগ ভাগ করে অনেকগুলো কাজে লাগানোর পরিবর্তে নির্দিষ্ট একটি কাজে নিবদ্ধ করা শ্রেয়। এর অর্থ কোনো সংস্থার জন্য ওই কাজের প্রতি তার শক্তি সামর্থ্য নিবদ্ধ করা উচিত। এর অর্থ কোনো সংস্থার জন্য ওই কাজের প্রতি তার শক্তি সামর্থ্য নিবদ্ধ করা উচিত যে কাজে সংস্থাটি দক্ষ এবং যে কাজ সংস্থাটির জন্য আর্থিক সফলতা আনবে। সে ধারণা মাথায় রেখে আজকে আলোচনার বিষয় হেজহগ কনসেপ্ট কি এবং এর প্রয়োগ। হেজহগ কনসেপ্ট অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। একটু ভাবুন যে আপনাকে যদি শেয়াল বা সজারুর মধ্যে যে কোনো একটি প্রাণী হতে বলা হয় বা একটি প্রাণীকে পছন্দ করতে বলা হয়, তাহলে আপনি কোন প্রাণীটি হতে চাইবেন? অনেকে হয়তো
শেয়াল হতে পছন্দ করবেন, কারণ পাতলা দেহের শেয়াল দেখতে অনেক সুন্দর আর সে খুব বুদ্ধিমান। অন্যদিকে সজারু আকারে ছোট, সারা গায়ে কাটা ভর্তি, আর শেয়ালের তুলনায় সে খুব স্লথ আর চুপি চুপি বুকে হেঁটে চলে। ভাবনা আসতেই পারে এই প্রাণী দুটোর আচার আচরণ আপনার প্রতিষ্ঠানের উদ্দেশ্য সাধনের ক্ষেত্রে কি ভূমিকা রাখতে পারে। সংক্ষেপে বলা যায় যে এই প্রাণী দুটির কাছ থেকে শিক্ষা নিলে আমাদের প্রতিষ্ঠানের সাফল্যের ক্ষেত্রে অভাবনীয় ভূমিকা রাখতে পারে। সজারুর মতো দক্ষতার ক্ষেত্র যদি বহুমাত্রিক না হয়ে একমাত্রিক হয়, তাহলে আপনার প্রতিষ্ঠানের একটি মূল লক্ষ্য নির্ধারণ করে সে লক্ষ্য অর্জনে সকল কর্মকাণ্ড পরিচালনা করলে সফলতা আসবেই। এটাকেই হেজহগ কনসেপ্ট বলা হয়। এই নীতিগল্পটি নানাভাবে ব্যাখ্যা করা হয়েছে। দার্শনিক ফিল টেটলক তার দৃষ্টিতে এই নীতিগল্প দ্বারা পৃথক দুটি সহজবোধ্য উপায়ের কথা বর্ণনা করা হয়েছে। তার প্রথমটি হচ্ছে, বিভিন্ন সমস্যা বা পরিস্থিতি মোকাবেলা করার জন্যে শেয়ালের ভিন্ন ভিন্ন কৌশল জানা আছে। তারা পৃথক পৃথক কৌশল প্রয়োগ করে তাদের কাজ সমাধা করে থাকে। অন্যদিকে সজারু তাদের বিপদসংকুল পরিস্থিতিকে সামগ্রিকভাবে বিবেচনা করে তা মোকাবেলার জন্যে বিশেষ একটি পদ্ধতি ব্যবহার করে থাকে। ফিল টেটলকের কথায়, দ্য হেজহগ আর মোর দ্য বিগ আইডিয়া পিপল, more decisive. In most MBA programs, they would probably be viewed as better leadership material. অর্থাৎ সজারু বৃহৎ ধারণার মানুষের মতো, যারা কোনো সমস্যার নিশ্চিত সমাধানে বিশ্বাস করে। প্রায় সব MBA প্রোগ্রামে এই পদ্ধতিকে অধিকতর কার্যকরী হিসাবে বিবেচনা করা হয়। তিনি একটি উদাহরণ দিয়ে আরও বলেছেন যে, ডন লব নামে সজারু নীতিতে বিশ্বাসী একজন তরুণ শল্য চিকিৎসক, যিনি বড় কিছু করে মানুষকে সাহায্য করার মনোভাব পোষণ করতেন, তার একজন সহকর্মী তাকে একটি অস্ত্রোপচার কাজে সাহায্যের জন্য আহ্বান করলে তিনি সে সুযোগটি গ্রহণ করেন। মেক্সিকো থেকে আসা একটা শিশু তার রোগী ছিল, যার ঠোঁট এবং তালু ফাটা সমস্যা ছিল, ক্লেফট লিপ অ্যান্ড প্যালেট। বলা বাহুল্য সেটা নিতান্তই সাধারণ একটা অস্ত্রোপচার কাজ। ঠোঁট এবং তালু ফাটা, ক্লেফট লিপ অ্যান্ড প্যালেট সমস্যার জন্যে শিশুটি অনেকটা নিজেকে সকলের কাছে গুটিয়ে রেখে সমাজচ্যুত হয়ে জীবনযাপন করত। চিকিৎসার পর শিশুটি একটি স্বাভাবিক জীবন ফিরে পেল। ডন লবের এই অভিজ্ঞতা তাকে মেক্সিকোতে যেয়ে সেখানে এ ধরনের মানুষদের সাহায্য করার জন্য অনুপ্রাণিত করল। মেক্সিকোতে তিনি এ ধরনের অস্ত্রোপচারে এত জনপ্রিয়তা অর্জন করলেন যে এ ধরনের রোগীরা সবাই তার উপর হুমড়ি খেয়ে পড়ার মতো অবস্থা হলো। এমন হলো যে হাসপাতালে গেলে মানুষের নজর এড়িয়ে তাকে লুকিয়ে থাকতে হতো। সজারু এবং শেয়ালের এই রূপক গল্পটি আপাতদৃষ্টিতে পরস্পর বিরোধী ধারণা পোষণকারীদের কার্যক্রম বর্ণনা করার জন্য ব্যবহার করা হয়। ইসাই বার্লিন তার এই নীতিগল্প দ্বারা বিপরীত ধারণা পোষণকারী শেয়াল আর সজারু নীতিতে বিশ্বাসী দু ধরনের মানুষদের কার্যকলাপ ব্যাখ্যা করেছেন। শেয়াল ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন নীতি এবং কৌশল অবলম্বন করে, কিন্তু কৌশলগুলো তারা সমন্বয় করে না। অন্যদিকে সজারু অতি সরল একটি পদ্ধতিতে বিশ্বাসী। তারা সব ধরনের পরিস্থিতিকে একটি সরল উপায়ে সমাধান করে। সজারু নীতিতে যে কৌশল অন্য সব কৌশলের সাথে সমন্বয় করা যায় না, সেগুলোকে অপ্রাসঙ্গিক বিবেচনা করা হয়। এই দুটি কৌশলের মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে এমন মনোভাব অনেকেই পোষণ করে থাকেন, কিন্তু প্রকৃতপক্ষে প্রয়োগের ক্ষেত্রে এ দুটি ধারণা মোটেও পরস্পর বিরোধী নয়, বরং পরিপূরক বিবেচনা করা যেতে পারে। তাই শেয়াল আর সজারু নীতি দুটোকে স্পেকট্রাম বা বিস্তার বিবেচনা করে ক্ষেত্র বিবেচনায় এ দুইয়ের ভিতর সমন্বয় করা যেতে পারে। এখন আমরা দেখি কোম্পানির ক্ষেত্রে সজারু ধারণা কিভাবে নির্ধারণ করা যায়। ফাইন্ডিং হেজহগ কনসেপ্ট ফর এ কোম্পানি। বিজনেস রিসার্চার অ্যান্ড কনসালটেন্ট জিম কলিন্সের মতে, দক্ষ কোনো নেতা বা কর্পোরেট কৌশলবিদ তাদের সাফল্যের কারণ হচ্ছে তারা তিনটি বিবেচনার উপর ভিত্তি করে কৌশল নির্ধারণ করে থাকে। সেগুলো আমি এখন আলোচনা করছি। কৌশল নির্ধারণের জন্য তিনটি বিবেচ্য বিষয়। প্রথমটি হচ্ছে বিজনেস লিডারদের
নিজেদের কাছে প্রশ্ন করতে হবে, কোম্পানির মূল লক্ষ্য এবং ঝোঁক কী। সেটা কাস্টমার সার্ভিস বা নির্দিষ্ট কোনো প্রোডাক্ট বিক্রয় হতে পারে। দ্বিতীয়টি, বাস্তবসম্মতভাবে কোম্পানির জন্য তার সাধ্য অনুযায়ী কোন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জন করা সম্ভব বা কোন ক্ষেত্রে তা সম্ভব নয় সেটা নির্ধারণ করা। আর তৃতীয়টি হচ্ছে কোম্পানির আর্থিক চালিকা শক্তির উৎস নির্ধারণ করা, অর্থাৎ কোম্পানির আর্থিক লাভের মূল ক্ষেত্র চিহ্নিত করা। জিম কলিন্সের এই ধারণাটি কোনো সংস্থার হেজহগ নির্ধারণের জন্য 3 বৃত্তের মডেল হিসাবে স্ক্রিনে দেখানো হলো। মডেল অনুযায়ী যে কোনো সংস্থা কর্তৃক তার নিজস্ব হেজহগ কনসেপ্ট নির্ধারণ করার জন্য বৃত্তে বর্ণিত 3টি ক্ষেত্রের মিলনস্থল বা ওভারল্যাপিং বা সুইট স্পট চিহ্নিত করতে হবে। চিত্রে দেখানো ক্ষেত্র 3টি হচ্ছে, সব থেকে উপরেরটি কর্মীদের ভালোবাসা এবং ভালো লাগা কর্মক্ষেত্র, প্যাশনেট অ্যাবাউট। বাঁ দিকে সেটা হচ্ছে কোন ক্ষেত্রে তারা সেরা, বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আর ডান দিকেরটা হচ্ছে কি করলে কোম্পানি আর্থিকভাবে লাভবান হবে, ইকোনমিক ইঞ্জিন। 3টি বৃত্তের মিলনস্থল বা ওভারল্যাপিং যেটা হলুদ রঙের দ্বারা দেখানো হয়েছে সেটাই হচ্ছে সুইট স্পট। এই 3টি বৃত্তের মিলন অর্থাৎ ওভারল্যাপিংয়ের স্থলে একে অপরের সমর্থক সাধারণ ক্ষেত্রটুকুই হচ্ছে কোম্পানির হেজহগ কনসেপ্ট। এই সংযোগ স্থলে একটি সংস্থার মূল চালিকা শক্তির অবস্থান। হেজহগ কনসেপ্টে বিশ্বাসী বিজনেস লিডাররা অযথা নতুন নতুন কৌশল আর কর্মপন্থা প্রয়োগ না করে এই মিলনস্থলে অর্থাৎ এই ওভারল্যাপিং, এই সুইট স্পট বা এই জায়গাতে তাদের শক্তি, সামর্থ্য ও সম্পদ নিয়োজিত করে সর্বোত্তম ফল লাভ করে থাকে। এই মডেল অনুযায়ী অনেক কিছু করার চেষ্টা করার থেকে নির্দিষ্ট একটা কিছু ভালোভাবে করাই শ্রেয়, আর সেটাই হলো হেজহগ কনসেপ্ট। কোনো সংস্থার জন্য হেজহগ কনসেপ্ট কাজে লাগাতে হলে পর্যালোচনাপূর্বক চিহ্নিত করা জরুরি যে সেই সংস্থা কোন বিষয়ে দক্ষ, কোন প্রোডাক্ট বা সেবার জন্য সংস্থার কর্মীদের ভালোবাসা আছে এবং সেটি কোম্পানিকে বেশি লাভ এনে দিচ্ছে। উল্লেখ্য 3টি দিক বিবেচনায় যে প্রোডাক্ট বা সেবা গৃহীত হয় সেটি সেই কোম্পানির জন্য হেজহগ কনসেপ্ট। এখন আমরা দেখব কিভাবে এই হেজহগ কনসেপ্টকে কাজে লাগানো যায়। হাউ টু অ্যাপ্লাই দ্য হেজহগ কনসেপ্ট। কোনো সংস্থার জন্য হেজহগ কনসেপ্ট কাজে লাগাতে নিম্ন বর্ণিত পদক্ষেপগুলো গ্রহণ করা জরুরি। প্রথম পদক্ষেপ হচ্ছে ফাইন্ড ইউর প্যাশনস, ভালোবাসা ও ভালো লাগার ক্ষেত্র বের করা। প্রথমেই বের করতে হবে আপনার পছন্দের বিষয়টি, আপনার নিজের পছন্দ। লিডার হিসেবে আপনার নিজের পছন্দ কোনটি ভেবে বের করতে হবে। সকালে কোন চিন্তা আপনার ঘুম ভাঙায় এবং সারাদিন স্বেচ্ছায় আপনাকে কাজ করতে অনুপ্রেরণা যোগায়। এরপর আপনাকে বের করতে হবে যে আপনার সংস্থার মূল উদ্দেশ্য, মিশন অ্যান্ড ভিশন স্টেটমেন্ট কি এবং এটা কি আপনার কর্মীরা আন্তরিকভাবে গ্রহণ করে এবং সে অনুযায়ী তারা কাজ করতে কি গর্ববোধ করে। কর্মীদের কোম্পানির লক্ষ্য উদ্দেশ্য সাধনে আন্তরিক হওয়ার জন্য কিভাবে তাদেরকে উৎসাহিত করা হয় সে বিষয়টির দিকেও লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইউ ডু বেস্ট, দক্ষতার ক্ষেত্র নির্ণয় করা। একদম নিরপেক্ষ দৃষ্টিতে বের করতে হবে যে আপনার সংস্থা কোন বিষয়ে দক্ষ আর কোন বিষয়ে দক্ষ নয়। কোম্পানির দুর্বল দিকগুলো চিহ্নিত করার ব্যাপারে খুব নিরপেক্ষভাবে এবং যত্নের সাথে করতে হবে, অর্থাৎ নির্ভুলভাবে কোম্পানির SWOT অ্যানালিসিস অর্থাৎ স্ট্রেংথস, উইকনেসেস, অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস এগুলোর অ্যানালিসিস করতে হবে। যদি কোনো বিষয়ে আপনার কোম্পানি দুনিয়া জোড়া খ্যাতি অর্জন করার সক্ষমতা না রাখে তাহলে তা হেজহগ কনসেপ্ট হওয়ার যোগ্য নয়। তৃতীয় পদক্ষেপ ডিসকভার ইয়োর ইকোনমিক ইঞ্জিন, লাভের হিসাব কষা। কোম্পানির মূল চালিকা শক্তি হচ্ছে শক্ত আর্থিক সোপান, আর তা স্থাপন করতে হলে কোম্পানির জন্য লাগাতার আর্থিক লেনদেন এবং লভ্যাংশ উপার্জন নিশ্চিত করা জরুরি। কোম্পানির দীর্ঘস্থায়ী সফলতার জন্য লাগাতার আর্থিক লাভের হিসেব সবসময় রাখতে হবে। সে বিষয়কে প্রফিট পার এক্স বলা হয়, যেখানে এক্স হচ্ছে নির্দিষ্ট একটি গোষ্ঠী বা ক্ষেত্র, তার জন্যে
চুলচেরা বিশ্লেষণপূর্বক নিম্ন বর্ণিত বিষয় নির্ধারণপূর্বক পরিকল্পনা গ্রহণ করা একান্ত প্রয়োজন। সেগুলো হচ্ছে প্রফিট পার কাস্টমার, প্রফিট পার এমপ্লয়ি, প্রফিট পার লোকেশন, প্রফিট পার জিওগ্রাফিক রিজন, প্রফিট পার পার্ট ম্যানুফ্যাকচার্ড, প্রফিট পার ব্র্যান্ড, প্রফিট পার সেল। চতুর্থ পদক্ষেপ, লুক ফর দ্য ওভারল্যাপ। 3 বৃত্ত মডেলের মিলনস্থল, ওভারল্যাপিং বা সুইট স্পট নিশ্চিত করা। 3 বৃত্ত মডেলের মিলনস্থল বা ওভারল্যাপিং পর্যালোচনার ফলে জানা গেল যে সংস্থার কর্মীদের ভালো লাগার ক্ষেত্র হচ্ছে ইনোভেশন বা উদ্ভাবন, এবং অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কাজ করাই হচ্ছে তাদের খুব ইন্টারেস্টেড একটা ক্ষেত্র। আরও দেখা গেল যে পানি শুদ্ধিকরণ এবং বহনযোগ্য পানির পাত্র, অ্যাফোর্ডেবল ওয়াটার ফিল্ট্রেশন সিস্টেমস এবং প্রফিটেবল ওয়াটার ক্যারিয়ার্স তৈরিতে আপনার কোম্পানির বিশ্বসেরা দক্ষতা আছে। সেক্ষেত্রে আপনার সংস্থা এ দুটি দ্রব্য তৈরি এবং বাজারজাতকরণে বিশ্বসেরা হবে এবং একই সময় জনকল্যাণমূলক কাজে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিশাল পরিমাণ সেবামূলক কাজ করতে আপনার কোম্পানি সক্ষম হবে। পঞ্চম পদক্ষেপ হচ্ছে রিভিউ অ্যান্ড কমিউনিকেট ইয়োর স্ট্র্যাটেজি। গৃহীত সিদ্ধান্ত এবং কর্মকৌশল সবাইকে জানাতে হবে। আপনার সংস্থার জন্য হেজহগ কনসেপ্ট চিহ্নিত করার পর সংস্থার সব ধ্যান ধারণা কেবলমাত্র চিহ্নিত প্রোডাক্ট বা সেবার দিকে নিবদ্ধ করতে হবে। তারপর আপনাকে যে কাজটি করতে হবে তা হলো হেজহগ কনসেপ্ট কার্যকরী করার জন্য কৌশল নির্ধারণপূর্বক তা সকল কর্মীদেরকে জানাতে হবে। হেজহগ কনসেপ্টটি মূলত গ্রিক রীতিগল্প থেকে শেয়াল আর সজারুর কাজের ধরন বোঝাতে ব্যবহার করা হলেও পরবর্তীতে বিজনেস রিসার্চার অ্যান্ড কনসালটেন্ট জিম কলিন্স এই ধারণাটিকে তার লেখা বই গুড টু গ্রেট, এই বইতে ব্যবসার ক্ষেত্রে সেটাকে একটা উপমা হিসেবে ব্যবহার করেছেন। সংক্ষেপে বলা যায় যে এই উপমাটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য 3টি মূল ক্ষেত্রের দিকে মনোনিবেশ করতে সহায়তা করে। সেগুলো হলো ভালোবাসা ও পছন্দ, প্যাশন, দক্ষতা, ট্যালেন্ট এবং আর্থিক লাভ, ইকোনমিক ইঞ্জিন। এই 3টি বিষয়ের বোধগম্যতা এবং 3 বৃত্তের সমন্বয়ের জায়গা সঠিকভাবে চিহ্নিত করতে সক্ষম হলে কোম্পানি তার দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাবে। এই আপাতদৃষ্টিতে পরস্পর বিরোধী দুটি উপমা ভিন্ন মতাবলম্বী চিন্তা বর্ণনা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। সায়া বার্লিন এই ধারণাটিকে ব্যাখ্যা করে বলেছেন, মানুষ 2 ধরনের, একদল শেয়ালের মতো আর অন্য দল সজারুর মতো। শেয়াল দল ভিন্ন ভিন্নমুখী এবং ছড়িয়ে ছিটিয়ে কাজ করা তাদের চিন্তা ভাবনাকে একমুখী করতে অপারগ। অন্যদিকে সজারু গুটিয়ে নিতে অভ্যস্ত। তারা সকল পরিস্থিতি বা বিপদ বা দোদুল্যমনতাকে একটি সাধারণ সরল ধারণার মধ্যে গণ্ডীভূত করে। সজারু ধারণায় যে কৌশলসমূহ একীভূত করা যায় না তা তাদের জন্য অপ্রাসঙ্গিক। তাই মনে রাখা দরকার যে শেয়াল এবং সজারু ধারণা পুরোপুরিভাবে বিপরীতধর্মী না। তাই কেবলমাত্র শেয়াল পদ্ধতি বা সজারু পদ্ধতি এ দুটির মধ্যে একটিকে বেছে নিতে হবে, ব্যাপারটি সেরকম না। শেয়াল এবং সজারু ধারণা দুটো কোনো উদ্দেশ্য সাধনে সম্ভাব্য পদক্ষেপ সমূহের একটা বিস্তার, স্পেকট্রাম। শেয়াল এবং সজারু এই আপাতবিরোধী ধারণা দুটির ভিতর থেকে কোনো একটি বেছে নেওয়ার ক্ষেত্রে ক এবং খ এর মধ্যে একটিকে বেছে নিতে হবে এমনটি না ভেবে ধারণা দুটিকে আপনার উদ্দেশ্য সাধনে একটি কর্ম প্রক্রিয়া হিসাবে বিবেচনা করতে হবে। ক ও খ পদ্ধতি দুটো সমন্বয় করে আপনার উদ্দেশ্য সাধনে আপনার চিন্তা ও কর্মপদ্ধতি নির্ধারণের স্বাধীনতা ও দায়িত্বশীলতা বোধের সংমিশ্রণ করে একটি কার্যকরী রাস্তা বের করতে হবে। হেজহগ কনসেপ্ট ভালোভাবে বুঝে কোম্পানি বা প্রতিষ্ঠানের জন্য ভালোবাসা বা পছন্দ, প্যাশন, দক্ষতা, ট্যালেন্ট এবং আর্থিক লাভ, ইকোনমিক ইঞ্জিন, এই 3টি বিষয়ের যে মিলনস্থল, ওভারল্যাপ চিহ্নিত করে সে জায়গাতে প্রতিষ্ঠানের সব শক্তি, সামর্থ্য এবং সম্পদ নিয়োজিত করলে প্রতিষ্ঠানটিতে টেকসই সাফল্য আসবেই। সে আশাবাদ ব্যক্ত করে এ বিষয়ে আলোচনা শেষ করছি। আলোচনায় সাথে থাকার জন্যে
ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এ ধরনের জীবন ঘনিষ্ঠ বিষয়, যেটা আমি মনে করি সব বয়সী এবং শ্রেণী পেশার মানুষদের জানা খুব জরুরি, বিষয়গুলো আমি স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি বা কর্পোরেট হাউসে ক্লাস বা সেমিনারের মাধ্যমে সরাসরি আলোচনা করে থাকি। এ ধরনের সরাসরি আলোচনার প্রয়োজন হলে দয়া করে লিখে জানাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং মন্তব্য করে সাথে থাকবেন আশা করি। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, মানবতার জয় হোক। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। হিউম্যানিটি ইজ হিউম্যান রিলিজিয়ন।